আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আশা করব আপনাদের সকলের ঈদ খুব সুন্দরভাবেই কেটেছে। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদটাও খুব সুন্দরভাবেই কেটেছে। যেহেতু ঈদ মুসলমানদের সবথেকে বড় একটা উৎসব, সেহেতু মন খারাপ কষ্ট নিয়ে ঘরে বসে থাকার কোনো মানেই হয় না। তো যাই হোক, আমরা পবিত্র ঈদ উল ফিতরের পর আবারও নতুনভাবে চলে আসছে আপনাদের মাঝে গল্প শেয়ার করার জন্য। তো আজকে আমরা যে গল্পগুলো শেয়ার করব, আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পগুলো শুরু করা যাক। আমাকে ভুলিয়ে দেওয়ার জন্য তাকে তাবিজ করা হয়েছিল, এত সস্তা ছিল না আমার ভালোবাসা। এই গল্পটা পাঠিয়েছে কলকাতার বসিরহাট থেকে মাহির আমান নামের একজন। আমি যখন ছোট ছিলাম তখন আব্বু আর আম্মুর মধ্যে ঝগড়া হয়েছিল, তাই আম্মু ডিভোর্স নিয়ে চলে যায়। তখন থেকে শুরু হয়েছিল আমার জীবনে নতুন কষ্টের অধ্যায়। তারপর থেকে আব্বু আর বড় ভাই আমাকে অনেক আদর যত্ন করে বড় করেছে। কষ্ট কি জিনিস সেটা বুঝতে দেয়নি। সালটা ছিল 2023 সাল। আমি তখন নতুন ক্লাস 10-এ উঠেছি। তখন আমি বাড়িতেই থাকতাম একা, আর বড় চাচাদের বাড়িতে খেতাম। আব্বু আর বড় ভাই থাকতো মুম্বাই। আমি বাড়িতে থেকে পড়াশোনা করতাম, আর পড়াশোনার পাশাপাশি একটা কাজ করতাম একটা কাপড়ের দোকানে। একদিন দুপুরে একটা মেয়ে এসে বলল, ভাইয়া আমাকে একটা জামা দেখান। তারপর মেয়েটাকে আমি অনেকগুলো জামা দেখালাম। পরে একটা জামা মেয়েটার খুব পছন্দ হলো। তারপর মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো, ভাইয়া জামাটার দাম কত? আমি বললাম 1200 টাকা। মেয়েটা বলল, ভাইয়া আমার কাছে এত টাকা নেই এখন, আমি এখন কিছু দিয়ে যাচ্ছি, আর বাড়িতে গিয়ে আমি বাকিটা ফোন পে করে দিব। আমি মেয়েটাকে বিশ্বাস করে জামাটা দিয়ে দিলাম। তারপরে মেয়েটা চলে গেল। আমি কাজ সেরে বাড়ি চলে আসলাম। বাড়ি থেকে আমি পড়তে গেলাম। পড়া শেষ করে বাড়িতে আসার সময় একটা অচেনা নাম্বার থেকে SMS আসলো। SMS-এ লেখা ছিল, আসসালামু আলাইকুম, আপনার টাকা কোন নাম্বারে দিতে হবে বলেন। আমি সালামের উত্তর দিয়ে আমার ফোনপের নাম্বারটা পাঠিয়ে দিলাম। তারপর সে টাকাটা পাঠিয়ে দিল। মেয়েটার বাড়ি ছিল বঙ্গা সেগুনা নামক একটা গ্রামে, আর ওর নাম ছিল সুমিতা। ওর বয়স ছিল 15 বছর, ক্লাস 9-এ পড়তো। তখন থেকে আমাদের একটু একটু কথা হতো। সে আমার অনেক খেয়াল রাখতো, সবসময় আমাকে SMS করতো। আবার আমি কোনো মেয়ের দিকে তাকালে আমার উপর অনেক অভিমান করতো, আর আমার তার অভিমানগুলো ভাঙাতে ভালোই লাগতো। এভাবে আমাদের দিনগুলো ভালোই যাচ্ছিল। আমিও তাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি, সেও আমাকে অনেক ভালোবেসে ফেলেছে, কিন্তু কেউ কাউকে বলতাম না। এমনভাবে কেটে গেল 5টা মাস। হঠাৎ করে একদিন সে আমাকে বলল, চলো আমরা দেখা করি। আমিও না করলাম না। দেখা করলাম একটা পার্কে। আমরা এসে বসলাম একটা বেঞ্চে। সে আমাকে বলল, একটা কথা জিজ্ঞেস করব? আমিও বললাম, হ্যাঁ করো। সে বলল, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তার মুখে এই কথাটা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম। পরে আমিও তাকে বললাম, আমিও তোমার মায়ে আটকে গেছি, আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? সে উত্তর দিল, না কোনোদিনও যাব না, মরে যাব তবুও কোনোদিন ছেড়ে যাব না তোমাকে। আমিও ওকে অনেক বিশ্বাস করে ফেলি। তারপর শুরু হলো আমাদের নতুন গল্প। আমাদের অনেক আনন্দের দিন যাচ্ছিল। দেখতে দেখতে আমাদের রিলেশনের 1 বছর কেটে গেল। সে একদিন হঠাৎ আমাকে কল করে কান্না করতে করতে বলল, আমার আম্মু ছেলে দেখেছে আমার জন্য, আমাকে কাল দেখতে আসবে। আমি ওর কথা শুনে আমার আর কথা বলার শক্তি ছিল না। তারপর অনেক কান্নাকাটি করতো, আমি অনেক কান্না করতাম। পরের দিন সকালে উঠে আমি সুমিতাকে কল দিলাম, কিন্তু আমার কল রিসিভ করলো না। আমি অনেক কান্না করছিলাম, অনেক চিন্তা করছিলাম, ছটফট করছিলাম। তারপর দুপুরেও আমি ওকে কল দিলাম, কিন্তু রিসিভ হলো না। রাত 10টার পর সে আমাকে কল করলো। আমি তার কল দেখে তাড়াতাড়ি রিসিভ করলাম। সে আমাকে কান্না করতে করতে বলল, তারা নাকি তাকে পছন্দ করেছে। তখন ওই মুহূর্তে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আমি ওকে কান্না করতে করতে বললাম যে, তুমি বিয়ের জন্য মানা করে দাও, বলো তুমি এখন বিয়ে করবে না। সে বলল যে, আমি অনেক বুঝিয়েছি, কিন্তু তারা বুঝছে না। ছেলে নাকি অনেক ভালো, ছেলে মুম্বাই ব্যাংকে চাকরি করে। ও নাকি অনেক কান্না করেছে, ওদের হাতে পায়ে ধরেছে, কিন্তু তারা মানছে না। সে অনেক পাগলামি করতে থাকে। তার পাগলামি দেখে তার বাড়ির লোক আমার ব্যাপারে জিজ্ঞেস করে। সে আমার ব্যাপারে সব তার পরিবারকে বলে দেয়। তারপর তারা বলে যে, আমরা ছেলেটার সাথে একবার কথা বলতে চাই। তারপরে ঠিক দুপুরে ওর আম্মু আমার কাছে কল করলো, আমার বিষয়ে সবকিছু জানলো। আমি ওর আম্মুকে কান্না করতে করতে সবকিছু বললাম। তারপর তার আম্মু বলল যে, আমরা দেখছি কি করা যায়, তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে বা তোমার পরিবারের সাথে কথা বলে দেখছি। তারপর কল কেটে দিল। তারপর থেকে আমি খুব টেনশনে থাকতাম। আব্বুকে অনেক আকুতি মিনতি করে মানিয়েছিলাম। আমার আব্বু তাদের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু তারপর থেকে তারা আর কেউ কোনোদিন কল করেনি। আমি অনেক কান্না করতাম। তাদের নাম্বারে কল করলে নাম্বারটা সুইচ অফ বলতো। একদিন হঠাৎ করে অন্য একটা নাম্বার থেকে আমার ফোনে কল আসলো। আমি জিজ্ঞেস করলাম কে। তারপরে উপাস থেকে কান্নার আওয়াজ আসছিল। আমি বুঝে গিয়েছিলাম এটা সুমিতা।
আমি বললাম কি হয়েছে, আমাদের বিষয়টা কি মেনে নিয়েছে তোমার আব্বু আম্মু? সে বলল না, কোনো রকমেই মানছে না। আমি অনেক চেষ্টা করেছি, আমি কান্না করতে করতে হাতে পায়ে ধরেও বলেছি যে আমি অন্য জায়গায় বিয়ে করব না, আমার ওই ছেলেকেই লাগবে, কিন্তু তারা মানছে না। এটা শোনার পর আমি আব্বুর সাথে তাদের কথা বলার কথা বলি, কিন্তু সে বলে যে কথা বলতে চায় না তার আব্বু আম্মু। আর সে এটাও বলল যে তাদের ফোনে যেন আমি কল না করি। এটা শুনে আমি অনেক কান্না করেছিলাম, অনেক ভেঙে পড়েছিলাম। তারপর আমি তাকে বললাম যে চলো আমরা পালিয়ে যাই, কিন্তু সুমিতা যায়নি আমার সাথে। সে বলে দিল আমি যেতে পারবো না তোমার সাথে, আমি পরিবারের কথাই শুনবো। আমি তাকে বললাম আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সুমিতার পায়ে ধরে বলেছিলাম যে আমাকে ছেড়ে যেও না, অন্য জায়গায় বিয়ে করো না, কিন্তু সে শুনেনি, কল কেটে দিয়েছে। একটা মেয়ে হুট করে এতটা পাল্টে যেতে পারে আমি ভাবতেও পারিনি। যে মেয়েটা আমাকে ছাড়া একটুও থাকতে পারতো না, সেই মেয়ে হুট করে এতটা পাল্টে গেল। ও আমার সাথে কথা না বলেই থাকতো, বেশ হাসি খুশি থাকতো। এর সবকিছু আমি জানতে পেরেছি ওর এক বান্ধবীর কাছ থেকে। সুমিতা নাকি অনেক হাসি খুশি থাকতো, তার পরিবারের পছন্দেই বিয়ে করবে বলে দিয়েছে। এটা শোনার পর আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম, আমি অনেক কান্না করতাম, ভেঙে পড়েছিলাম। একদিন হঠাৎ করে তার কাকিমা ফোন করে বলে যে কিছু গোপন কথা আছে। আমি বললাম কি কথা বলেন? বলল যে সুমিতাকে নাকি তাবিজ করা হয়েছে, আর জানুয়ারি মাসের 13 তারিখ তার বিয়ে। এটা শোনার পর আমি থমকে গিয়েছিলাম যে কি বলে, কেউ কি নিজের সন্তানকে তাবিজ করতে পারে? ওকে তাবিজ করে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি ওর সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমি আর যোগাযোগ করতে পারিনি। ওর বিয়ের দিন আমি খুব কান্না করেছিলাম, এতটাই কান্না করেছিলাম যে একটা সন্তানহারা মাও এতটা কান্না করে না যতটা আমি কান্না করেছিলাম তাকে পাওয়ার জন্য। তার বাড়ির লোকের কাছে অনেক অপমানিত হয়েছিলাম, তাদের পায়ে পড়েছিলাম, কিন্তু তার পরিবার মানেনি। সুমিতার পায়ে পড়ে বলেছিলাম তুমি থেকে যাও, কিন্তু সে থাকেনি। তাকে হারিয়ে রাত জাগা, নেশা করা সব শুরু করে দিয়েছিলাম। পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আজ আমাদের ভালোবাসার বিচ্ছেদের 1 বছর 1 মাস। এখনও তার কথা মনে পড়লে খুব কান্না করি। হ্যাঁ, এখন আমি একা থাকতে শিখে গেছি। প্রতি রাতে নেশার একাকিত্বই আমার প্রিয় হয়ে গেছে। তাকে এখনো অনেক ভালোবাসি, শুধু আমি তার পরিবারকে এতটুকুই বলতে চাই যে আমি কোন দিক থেকে কমতি রেখেছিলাম। সব দিক দিয়েই তো আমি সুমিতাকে ভালোবেসেছিলাম। আমি কি তাকে ভালো রাখতে পারতাম না? কেন তাকে আমার থেকে ছিনিয়ে নিলেন? কেন আমাকে ধ্বংস করে দিলেন? তো এই ছিল আজকের আমাদের প্রথম গল্প। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে। আসলে পরিবারের মানুষজন কি চায় আমি সত্যিই বুঝি না। ছেলেটাকে মেয়েটাকে ভালো রাখতে পারতো না? টাকা পয়সায় কি সবকিছু? চাকরি কি সবকিছু? আমি এমনও মেয়েকে দেখেছি যারা রাজপ্রাসাদে থেকেও ভালোবাসা পায় না। আবার এমনও মেয়েকে দেখেছি যারা গাছতলায় থেকেও তাদের ভালোবাসার অভাব হয় না। যাই হোক, গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর আমাদের গল্প পাঠাতে অবশ্যই আমাদের ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো sohanofficial111@gmail.com, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের দ্বিতীয় গল্পটা শুরু করা যাক। প্রবাসী এক ছেলেকে মোবাইলে বিয়ে করেছিলাম, আর সেই জন্যই আমার জীবনের আজ করুণ অবস্থা। আমার নাম সাফা, বাসা জামালপুর। আমরা এক ভাই এক বোন। আমি ছোট, খুব হ্যাপি ফ্যামিলি ছিল আমাদের। আমার ভাইয়া বিদেশে থাকতো, আমার ভাবিও বিদেশে থাকতো। খুব সুন্দরভাবে চলছিল আমাদের পরিবার। আমার ভাবি যখন প্রেগনেন্ট তখন দেশে চলে আসে। 2017 সালে আমার ভাতিজা হয়। 9 মাস 15 দিনের বাচ্চা রেখে আমার ভাবি আবার বিদেশে চলে যায়। এর মধ্যে সবকিছু ঠিকঠাকই চলছিল। আমার ভাবি 2020 সালে আবার দেশে চলে আসে। তখন আমি এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম, তাই আমি ভাবিকে রিসিভ করতে এয়ারপোর্টে যেতে পারিনি। এদিকে অনেক জায়গা থেকে আমার জন্য বিয়ের ঘর আসছিল। এক জায়গায় আমার বিয়ে ঠিকও হয়ে গেছিল। একটু ঝামেলা হয়ে বিয়েটা ভেঙে যায়। ঝামেলার কারণ ছিল তারা বাইক এবং পুরো ঘর সাজিয়ে দিতে হবে বলেছিল। এতে শুধু আমার বাবা রাজি ছিল, ভাই, ভাবি এবং মা রাজি ছিল না। আরেক জায়গাতে বিয়ের কথা চলে। ছেলে থাকে বিদেশে, ছেলের বাড়িও জামালপুর। তারা আমাকে দেখতে আসে, তাদের অনেক পছন্দ হয় আমাকে। ওখানে আমার বাবা, ভাই এবং ভাবি রাজি ছিল, তাই সেখানে আমার বিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু আমার মা রাজি ছিল না। সবাই রাজি থাকায় আমার মার আর কিছুই করার ছিল না, তিনিও রাজি হয়ে যায়। সেই ছেলের নাম ছিল রতন। তারা 2 ভাই 2 বোন। আমার জন ছিল 3 নাম্বার। আমার শ্বশুর বাড়ির লোকজন বলেছিল বিয়ের পর ছেলে আর বিদেশে থাকবে না, সে দেশে চলে আসবে একবারে। এই কথা শোনার পর সবার সম্মতিতে আমাদের মোবাইলে বিয়ে হয়ে যায়। আমার হাজব্যান্ড আমার থেকে 11 বছরের বড় ছিল, কিন্তু আমি যখন এটা জানতে পারি তখন আমার কিছুই করার ছিল না, কারণ বিয়ে হয়ে গেছে। আমার তখন ফোন ছিল না, ভাবির ফোন দিয়ে কথা বলতাম হাজব্যান্ডের সাথে। বিয়ের 15 দিন পর আমার ভাবি আবার বাবার বাড়িতে চলে যায়। আমি আমার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করতে পারি না। 3 দিন পর তার সাথে যোগাযোগ হয় এবং সে আমাকে ফোন কেনার জন্য টাকা পাঠায়, আর আমি একটা ফোন কিনে নিই। আমাদের মধ্যে খুব সুন্দরভাবে কথাবার্তা চলছিল। সে আমার পিক চাইতো, আমি দিতাম। একদিন সে আমার সঙ্গে ভিডিও কলে খারাপ কাজ করতে চেয়েছিল, আমি রাজি ছিলাম না। পরে তার সঙ্গে একটু মনোমালিন্য হয়। আমার হাজব্যান্ড 14 দিনের মতো কথা বলা বন্ধ করে দেয়। আমার সঙ্গে ভালোভাবে কথা বলতো না, আমার খুব খারাপ লাগতো।
আবারও সে ফোনের মধ্যে খারাপ কাজের জন্য বলে, আবারও আমি রাজি হই না। সে আবারও 5 দিনের মতো কথা বলা বন্ধ করে দেয়। তারপর যখন আবার বলে আমি তখন রাজি হয়ে যাই এবং আমার পার্সোনাল কিছু ছবি এবং ভিডিও দেই। এভাবেই চলতে থাকে আমাদের সম্পর্ক। এলাকার লোকেরা আমার মাকে বলতো, কেমন জামাইয়ের সাথে বিয়ে দিয়েছেন, এখন পর্যন্ত দেখতে পারলাম না। এদিকে তার দেশে আসার কোনো নামই ছিল না। আমি তাকে বলি, আশেপাশের মানুষ বলে জামাই কেন এখন পর্যন্ত দেশে আসছে না। সে বলে করোনার জন্য বিমান চলাচল বন্ধ, এখন কিভাবে দেশে যাব। এই নিয়ে তার সাথে অনেক ঝামেলা হয় আমাকে সে আবারও ব্লক করে দেয়। 8 দিনের মতো কথা বলা বন্ধ হয় তার সাথে। দেখতে দেখতে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে যাই এবং তার সাথে যোগাযোগ হতো না। বেশিরভাগ সময় আমাকে ব্লক করে রাখতো। তার যখন মন চাইতো তখনই আমাকে ফোন দিত। ও আমাকে পড়াশোনা করতে দিত না, কলেজে যেতে দিত না। আমার এই বিষয়গুলো অনেক খারাপ লাগতো। ইন্টার পরীক্ষার 2 মাস আগে আমার হাজবেন্ড দেশে আসে। আমাকে আর ও পরীক্ষা দিতে দেয়নি। আমি অনেক কান্না করি, তারপরেও আমাকে পরীক্ষা দিতে দেয়নি। দেশে আসার সময় আমার জন্য নেকলেস, কানের দুল, হাতের চুড়ি নিয়ে আসে। বড় অনুষ্ঠান করে আমাকে শ্বশুর বাড়িতে নিয়ে যায়। আমার হাজবেন্ড আমাকে বলে সমস্ত গহনা খুলে আমার শাশুড়ির কাছে দিতে। আমি সব খুলে দেই। শুধু একদিনের জন্য গহনা পরেছিলাম, আর কখনো পরা হয়নি। আমার হাজবেন্ডকে যখন সামনাসামনি আমি দেখি, আমার থেকে একেতে ছিল 11 বছরের বড়, তারপর আবার মাথায় কোনো চুল ছিল না, আলগা চুল লাগিয়ে দেশে আসছে। এগুলো যখন আমি দেখি আমি অনেক কান্না করেছিলাম, কোনোভাবে মানতে পারছিলাম না। আমার আর কিছুই করার ছিল না, সবকিছু আমি মেনে নিতে বাধ্য হই। আমার মা অনেক বোঝায় আমাকে, আমাদের বাড়ি থেকে তাদেরকে অনেক ফার্নিচার পাঠায়, কিন্তু সেগুলো আমার শাশুড়ির পছন্দ হয় না। সেজন্য আমার শাশুড়ি অনেক কথাই শোনাই, কিন্তু আমার হাজবেন্ড কোনো প্রতিবাদ করেনি। আমি আমার বাবার বাড়ি চলে আসি। বাবাকে বলি, তোমাদের দেওয়া ফার্নিচার আমার শ্বশুর বাড়ির লোকজনের পছন্দ হয়নি। বাবা বলে, ঠিক আছে, তোমার নিজের পছন্দ অনুযায়ী ফার্নিচার নিও। তারপর আমার পছন্দ অনুযায়ী ফার্নিচার নিয়ে আমি ঘর সাজাই আমার মনের মতো করে। কোনো কিছু কমতি রেখেনি। আমার বাবা আমাকে সবকিছুই দিয়েছিল। একদিন আমার বাবা আমার শাশুড়িকে ফোন দিয়ে বলে তারা কয়েকজন আমার শ্বশুর বাড়িতে আসতে চায়। আমার শাশুড়ি সরাসরি না করে দেয়। আমার বাবাকে বলে তিনি অসুস্থ, রান্নাবান্না করতে পারবে না, তারা যেন পরে আসে। এটা শুনে আমার বাবা অনেক মন খারাপ করে, আর তারা আসেনি। এদিকে আমার হাজবেন্ড আমাকে বলে সে আবারও বিদেশে চলে যাবে। আমি কোনোভাবেই রাজি হচ্ছিলাম না। এক পর্যায়ে সে আমাকে প্রচুর মারে, তার মোবাইলটাও আমাকে ধরতে দিত না। একদিন সে যখন গোসল করতে যায়, আমি তার ফোনটা হাতে নিয়ে যা দেখলাম, কোনো মেয়েই তা মেনে নিতে পারবে না। মালয়েশিয়ান একটা মেয়ের সাথে তার সম্পর্ক আছে, এটা নিয়ে তার সাথে আমার অনেক ঝগড়া হয়। আমি আবার বাবার বাড়িতে চলে যাই। সে অনেক বুঝিয়ে আমাকে আবার নিয়ে আসে শ্বশুর বাড়ি। তারপর থেকে আমার হাজবেন্ডের সঙ্গে আমার যতবার শারীরিক সম্পর্ক হতো ও সব লুকিয়ে ভিডিও করে রাখতো, আমি জানতাম না। আমার হাজবেন্ড পাগল হয়ে উঠেছিল বিদেশ যাওয়ার জন্য। 4 মাস দেশে থাকার পর সে বিদেশ চলে যায়। আমাকে বলে 1 বছর পর সে দেশে চলে আসবে, কিন্তু সে আসে না। তাকে ফোন দিলে সবসময় বিজি পেতাম। আমাকে কোনো সময় দিত না, কোনো কিছু জিজ্ঞেস করলে ব্লক করে দিত। এভাবেই কাটছিল আমার দিন। একদিন যদি ভালোভাবে কথা বলতো, 2 দিন আমার সাথে ঝগড়া করতো, ব্লক করে রাখতো। আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম, তোমাকে ফোন দিলে শুধু বিজি পাই, কার সাথে কথা বলো তুমি এত? সে বলে তার অফিসের ম্যাডাম ফোন দিয়েছিল, তার সঙ্গে কথা বলছিলাম। এর মধ্যে আমার শ্বশুর আরেকটা বিয়ে করে, সেই ঘরে একটা বাচ্চাও আছে। এটা নিয়ে তাদের বাড়িতে অনেক ঝামেলার সৃষ্টি হয়। আমার শাশুড়ি আমাকে নিয়ে তার বড় মেয়ের বাসায় চলে যায়, ঢাকা নারায়ণগঞ্জে। আমি সেখানে গিয়ে দেখি আমার হাজবেন্ড আসছে দেশে তাদের বাসায়। আমি জানতাম না, তাকে দেখে অনেক খুশি হই আমি। একদিন ফোন দিয়ে আমাদের বাড়ি থেকে বলে আমার ভাইয়া 10 দিনের ছুটি নিয়ে দেশে এসে আরেকটা বিয়ে করেছে, যা টাকা পয়সা ইনকাম করত সে নাকি তার দ্বিতীয় বউকে দিত, বাসায় কোনো টাকা পয়সা দিত না। আর দ্বিতীয় বউয়ের সঙ্গে থাকতো আমার ভাই। একদিকে শ্বশুর বাড়ির ঝামেলা, অন্যদিকে নিজের বাড়ির ঝামেলা। এই দুইটা নিয়ে আমি অনেক ডিপ্রেশনে চলে যাই। সারাদিন রুমের ভিতর বসে কান্না করতাম। বাসা থেকে আমাকে আবারও ফোন দিয়ে বলে যে আমার ভাই অনেকের কাছ থেকে টাকা নিয়েছে, বিদেশে নাকি তাদেরকে নিয়ে যাবে এই জন্য। এ নিয়ে বাসায় অনেক ঝামেলা হয়। আমার মা অনেক কান্নাকাটি করে। ভাইয়ের দ্বিতীয় বিয়ের পর আমার ভাবি আবারও বিদেশ চলে যায়। বাড়িতে আমার বাবা মা ভাতিজা থাকতো। একদিন আমার হাজবেন্ডের সাথে অনেক কথা কাটাকাটি হয় সেই মালয়েশিয়ান মেয়েটার জন্য। শুধু তাই না, সে 4-5টা ফেসবুক আইডি চালাতো এবং অনেক মেয়েদের সঙ্গে কথা বলতো। এগুলো নিয়ে আমাকে অনেক মারে এবং মুখে তালাক দিয়ে দেয়। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। আমি বাবার বাড়িতে চলে যাই। সেখানে গিয়ে দেখি আমার ভাই যাদের থেকে টাকা নিয়েছিল বিদেশে নিয়ে যাওয়ার জন্য, তারা এসে আমাদের বাড়িঘর ভেঙে দিয়েছে। আমরা তখন ঢাকাতে চলে আসি, বাবা মা ভাতিজা আর আমি। আমরা এখন ঢাকাতেই থাকি। শুনেছি আমার হাজবেন্ড নাকি 3 মাস দেশে থাকার পর আবার বিদেশ চলে গেছে। তার সাথে আমার মৌখিকভাবে তালাক হয়, কিন্তু কাগজে হয়নি। মনে হয় হয়ে যাবে। তার সাথে আমার যে সমস্ত শারীরিক সম্পর্কের ভিডিও ছিল সবগুলো আমার জ্যাঠাতো ভাই, কাকাতো ভাই আরো অনেকের কাছে পাঠিয়েছে। আমার নামে বদনাম ছড়াচ্ছে, আমি নাকি তাদের টাকা পয়সা স্বর্ণ গহনা নিয়ে পালিয়েছি। অথচ সে যখন দেশে আসে কারোর জন্য কিছু নিয়ে আসেনি, আমার নামে মিথ্যা বদনাম ছড়াচ্ছে। 3 দিন আগে শুনলাম ও নাকি আরেকটা বিয়ে করেছে, নতুন করে সংসার করছে।
এখানে আমার দোষ কি ছিল? আমার সাথে কেন এমনটা হলো? আমার জীবনের গল্পটা শেয়ার করার একটাই কারণ, আমার মা বাবার মতো কেউ যেন ভুল না করে। বিদেশে থাকা ছেলের সাথে না দেখে না শুনে কখনো মেয়ের বিয়ে দিবেন না। দেশের মধ্যে একটা রিক্সাওয়ালার কাছে হলেও বিয়ে দিবেন, এতে আপনার মেয়ে সুখে থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন। ঈদের পরে নতুন করে বাঁচার জন্য চাকরি নিব। এই ছিল এই বোনটার জীবনের গল্প। আসলে জীবনের গল্প যে এতটা কঠিন, আমরা এই গল্পগুলো না শুনলে কখনোই বুঝতাম না। তো যাই হোক, গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের শেষ গল্পটা শুরু করা যাক। এই গল্পটা পাঠিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একটা আপু। আমার বিয়ে হয়েছে 7 বছর 7 দিন হলো। 2018 সালের ফেব্রুয়ারি মাসের 16 তারিখ। বিবাহিত জীবন বেশ ভালোই চলছিল। রিলেশন করেছি, প্রস্তাবেই বিয়ে হয়েছে। বিয়ের 11 মাস পর আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিল। আলহামদুলিল্লাহ, সবাই অনেক খুশি। আমার জামাই পেপার কোম্পানিতে জব করত। এভাবেই দিন কাটতে লাগলো বেশ ভালোই। ছেলে যখন বসতে শুরু করলো, তখন আমার জামাই আইপিএলে বাজি ধরে সব শেষ করে দিল। আমার স্বর্ণের জিনিস বিক্রি করলো, বন্ধক এইটা সেইটা, মানে সবকিছু শেষ করে দিল চুপচাপে। জীবনে শুরু হলো ঝড় তখন থেকে। তারপরে আমার ছেলের বয়স যখন 2 বছর, তখন ওর বিদেশে থাকা ফ্রেন্ডরা ওকে বিদেশে নেওয়ার জন্য প্রস্তাব দিল। আমি মানা করেছিলাম প্রথমে, তারপরে দেখি জুয়া বাদ দিয়ে নেশার পথ বেছে নিল। পরে সে যেতে ওকে বিদেশে যেতে বলি আমি, সে রাজি হলো, সে বিদেশে চলে গেল। প্রায় 3টা বছর কাটলো ওমান দেশে। তারপর ফ্যামিলি ভিসা পেল। 6 মাসের জন্য বউ বাচ্চা নিয়ে যেতে পারবে, কোম্পানি বলে দিয়েছে। তার বউ বাচ্চার জন্য পাসপোর্ট করলো, কিন্তু ভিসা বন্ধ হয়ে গেল, আর যাওয়া হলো না। পরে সে নিজেই দেশে আসে। দেশে এসে 5টা মাস ছিল, কি আর বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। সে প্রবাসে থাকে দেখে সবাই গা ছেড়ে দিয়েছিল ওর উপর। এদিকে বউ বাচ্চার খরচ দিতে হয়, বাবা মায়ের খরচ দিতে হতো, বড় বড় ভাই ভাবি বোনদের খরচ দিতে হতো। ভাইরা বিয়ে করেছে, তারপরেও তাদেরকে মাসে মাসে টাকা দিতে হতো। দেশে এসে সবাই ওর উপর গা ছেড়ে দিয়েছে, কেউ খরচ করে না। সব আমার জামাইয়ের উপর প্রেশার দেয় আমার শাশুড়ি। 5টা মাস ছুটি কাটিয়ে ও আবারও ওমানে চলে যায়। তারপরের মাসে আমার শাশুড়ি দেবরদের আসল রূপটা ধরা পড়ে, আমার সাথে অত্যাচার শুরু করে দিল। এক পর্যায়ে আমার ছোট দেবর আমাকে মারতেও আসছিল। এটার প্রতিবাদ করেছিল আমার জামাই, তাই আমার শাশুড়ি আমাকে বাসা থেকে বের করে দিল আর বলল যে আমি আমার ছেলেকে ত্যায্য পুত্র করে দিব। অথচ 3তলা ফাউন্ডেশন করেছি। অনেক টাকা আমার জামাইও খরচ করেছে বাড়ির কাজে, তারপরেও জায়গা হলো না সেই বাড়িতে। আমার জামাই কাছে নেই দেখে আমাকে তারা আর থাকতে দিল না, প্ল্যান করে বাড়ি ছাড়া করে দিল। আমার ছেলের স্কুল পড়া নষ্ট হয়ে গেল, চলে আসলাম বাপের বাড়িতে। এখানে আমার ছেলেকে নার্সারিতে ভর্তি করিয়ে দিই। এখন আমার শ্বশুর বাড়ির লোক আবারও আমাকে যেতে বলছে, কিন্তু এখন আবার পড়ালেখা তো নষ্ট করা যাবে না। স্বামী না থাকতে কতজনের যে কত কথা শুনেছি, কারো মন পাওয়া যায় না। যে সাপোর্ট করে সেই তো নেই কাছে। এটার সুযোগ নিয়ে তারা অত্যাচার করে। শুরু থেকেই কোনোদিনও ঝগড়া করিনি, তাই আমাকে বোকা ভাবে। আমার জামাইয়ের টাকা দিয়ে 12 থেকে 13 জনের সংসার চলে, আর আমার সাথে অত্যাচার শুরু করে দেয় সুযোগ পেলেই। আবার আমার 6 বছরের বাচ্চাটার খাওয়ারও খোটা দেয় আমার শ্বশুর বাড়ির লোকেরা। আমার জীবনটা অনেক কষ্টের। সুযোগ মতো জামাইও কথা শুনিয়ে দেয় টেরা টেরা। প্রবাসীর বউদের এত কিছু সহ্য করা লাগে কেন? এই সমাজ কেন এমন করে প্রবাসীর বউদেরকে? তো এই ছিল আজকের আমাদের গল্পগুলি। আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারাও চাইলে আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে পারেন। গল্প পাঠাতে অবশ্যই আমাদের ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো sohanofficial111@gmail.com, অথবা আমাদের ফেসবুকে মেসেজ করতে পারেন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।